হ্যালো, হাউ আর ইউ ডুইং? গতকালকে ট্রাম্প খুব ইন্টারেস্টিং একটা টুইট করছে। তো জীবনে খালি টুইটই ওর জীবন, টুইট করেই যাচ্ছে, একটা পর একটা দিনের 20-25টা টুইট না করলে ওর ভালো লাগে না। তো লাস্ট যে টুইটটা নিয়ে আমি কথা বলছি, সেই টুইটটা হলে গিয়ে সে একটা বিশাল বড় স্ট্যাটাস দিছে, সে আল্লাহকে প্রেজ করছে, সে ওদের ইরানিয়ানদেরকে অনেক গালি দিছে, দিয়ে বলছে তোমরা যদি নেগোশিয়েট না করো তোমাদের সব ধরনের পাওয়ার প্ল্যান্টে আমি আক্রমণ করব। এখন আমি স্ক্রিনশটটা নিয়ে যখন স্টোরি দিলাম যে আপনারা কি জানতে চান যে ট্রাম্প স্পেসিফিক্যালি ওদের পাওয়ার প্ল্যান্টে খেলে আক্রমণের কথা বলে কি জন্য প্রত্যেকবার? আগেও তো বলছে এনার্জি রিসোর্স পাওয়ার প্ল্যান্ট, এনার্জি রিসোর্স পাওয়ার প্ল্যান্ট। কেন এই দুটো কথা বলে খালি? 90% অফ ইউ ওয়ান্টেড যে হ্যাঁ একটা ভিডিও বানানো হোক যেখানে আমাদেরকে জানানো হোক যে কেন আসলে পাওয়ার প্ল্যান্টটাই মেইন টার্গেট। সো আই এম গোনা মেক দ্যাট ভিডিও টুডে। একটু টাইম লাগবে বেশিক্ষণ, বিকজ ইটস আ বিগ কনসেপ্ট। সো কনসেপ্টটা ইজ প্রিটি বিগ অ্যান্ড এটা বুঝাইতে একটু টাইম লাগবে। আই এম গোনা বি ভেরি লেম্যান টার্মে বুঝাবো, একদম মানে এভাবে বুঝাবো যে কেউ যার কোনো টেকনিক্যাল নলেজ দেয় সেও জানি বুঝতে পারে। সো এই জন্য একটু টাইম নিয়ে ভিডিওটা দেখবেন অ্যান্ড দিস উইল অ্যামেজ ইউ। যতটুকু দেখবেন, যদি আমি ভুল না বলে থাকি তাহলে জিনিসটা উইল অ্যামেজ ইউ। সো থিঙ্ক অ্যাবাউট ইট। গত 5 দশক ধরে একটা দেশের উপরে স্যাংশন আছে, সে তার তেল বিক্রি করতে পারে না। ইউএসএ সুইফট ব্যাংকিং, মানে ইন্টারন্যাশনালি যদি আমি ট্রেড করতে চাই তাহলে সুইফটের আন্ডারে ব্যাংকিং করতে হয়, টাকা পয়সা লেনদেন করতে হয়। সেই সুইফট ব্যাংকিং থেকে ইরান নাই, সো ইন্টারন্যাশনালিও কোনোভাবে তার লেনদেন করতে পারে না। কিন্তু তারপরও ইরানের ইনাফ টাকা আছে আমেরিকার একটা জেট ডাউন করার, ইনাফ টাকা আছে হিজবুল্লাহ হামাসকে ফান্ড করার, ইনাফ টাকা আছে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ মিসাইলস বানানোর, ইনাফ টাকা আছে ইউরেনিয়াম এনরিচ করার। কিন্তু কীভাবে? সো এটা বোঝার জন্য ওদের ইকোনমিটা আপনাদের ক্লিয়ারলি বুঝতে হবে। এটা ইকোনমিটাতে বুঝি। গেস হোয়াট, 1 USD সমান হলো গিয়ে আমাদের কত 126 টাকা, যেটাই এখন অনেক বেশি। রিমেম্বার এক সময় 77 টাকা 87 টাকা ছিল, সেখান থেকে 126 টাকা আমাদের কাছে মনে হয় যে পৃথিবী ধ্বংস হয়ে গেল। 1 USD ইজ ইকুয়াল টু 13,15,000 ইরানিয়ান রিয়াল। সো ওদের মার্কেটে একবার চিন্তা করেন, ওদের কারেন্সির কত বাজে অবস্থা, একদম শিট। 13,15,000 যদি আমি ইরানিয়ান রিয়াল দিই তাহলে $1 পাবো। এইটা হলো দেশের ইকোনমির অবস্থা। কিন্তু তাও ওরা মানুষজনকে খাওয়াইতে পারতেছে, মানুষজন খেতেও পারতেছে। এছাড়াও ইউএসএ কিন্তু ওদেরকে কম প্যারা দেয় নেই। এই সুইফট থেকে বের করার আগে 1979 সালে যখন প্রথম তাদের মধ্যে রিজিম চেঞ্জ হলো, ইউএসএ তাদের বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার আটকাই দিয়েছিল। 2023 সালে সাউথ কোরিয়ান বিভিন্ন ব্যাংকে প্রায় $6 বিলিয়ন সমপরিমাণ ইরানের সম্পত্তি সিজ করা হয়। পরবর্তীতে এটা কাতারে মুভ করানো হয় এবং তাদেরকে একটা ডিলে দেওয়া হয় যে তোমরা যদি এটা শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান কাজে ব্যবহার করতে চাও তাহলে টাকাটা তোমাদেরকে দিতে পারবো। সো অনেক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স করে কিছু টাকা ওদেরকে দেওয়া হয়। তো চিন্তা করেন ইরানের জন্য ব্যাপার পার্সপেক্টিভটা কী, যে টাকা আমি ইনকাম করব, এই টাকার আমার কোনো ভ্যালু নেই। যে কোনো মুহূর্তে ওরা টাকা নিয়ে চলে যাবে, আমাদেরকে ধ্বংস করে ফেলবে আমাদের ইকোনমি। So how do I come out of it? The answer to this question is very interesting. The answer is Bitcoin. Iran currently world's 5th highest Bitcoin owner. It's thought that ইরানে around $7.7 billion বিটকয়েন আছে, যার মধ্যে আইআরজিসি ওদের যে গভর্নমেন্ট তারাই ওন করে প্রায় $3 বিলিয়ন উপরে বিটকয়েন। বিটকয়েন কি? বিটকয়েন একটা ক্রিপ্টোকারেন্সি। আমি একটু পরে আসবো এখানে বোঝানোর জন্য যে বিটকয়েন কীভাবে ফাংশন করে, কী জিনিস, যারা জানে না বিটকয়েন সম্পর্কে। বাট বিটকয়েন একটা টাকার
বিনিময় একটা জিনিস আর কি, বিটকয়েন, জেনে রাখেন এটা। সো এই বিটকয়েনের মাধ্যমেই তারা তাদের ইকোনমিকে চালাচ্ছে। এখন বিটকয়েনের তারা কীভাবে তাদের ইকোনমিকে গ্রো করলো, রাইট? বিটকয়েন তো যে কেউ ওন করতে পারে। যদি ইরান ওন করতে পারে, আমি কেন ওন করতে পারবো না? পৃথিবীর সবাই ওন করতে পারে, পারে আবার পারেও না। কিভাবে সম্ভব? ওকে, সো এই মুহূর্তে এক বিটকয়েনের দাম ওয়ার্ল্ডে অ্যারাউন্ড $70,000। বিটকয়েন কারো হাতে পাওয়ার জন্য তাকে মাইনিং করতে হয়। মাইনিংটা কি? তাদের বিভিন্ন ধরনের বড় বড় মেশিনারি কিনতে হয়, যেখানে আপনার বিটকয়েন মাইন করতে হয়, এবং সেখানে বিটকয়েন থেকে প্রচুর ইলেকট্রিসিটি লাগে এই মেশিনগুলোকে চালাইতে। সো ইলেকট্রিসিটি কস্ট দ্য বিগ ফ্যাক্টর ফর প্রডিউসিং বিটকয়েন্স। অলমোস্ট ধরা 70-75% টাকাই যায় হলো ইলেকট্রিসিটিতে বিটকয়েন মাইন করতে হলে। আমরা একটু ইলেকট্রিসিটির কস্টটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পুরো গল্পটা যদি বোঝার জন্য এটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের সিচুয়েশন থেকে শুরু করি। তো ধরা হয় যে এক বিটকয়েন মাইন করতে 1,66,000 কিলোওয়াট আওয়ার থেকে প্রায় 2,66,000 কিলোওয়াট আওয়ারের মতো বিদ্যুৎ জেনারেট করতে হয়। ইট ডিপেন্ডস অন যে আসলে কতটুকু মানে এফিসিয়েন্টলি এটা জেনারেট করা যাচ্ছে। বাট যেহেতু ধরতে হবে, আমরা ধরার জন্য একটা মিডল ফিগার 2 লাখ কিলোওয়াট আওয়ার ধরে রাখি, যে 2 লাখ কিলোওয়াট আওয়ার লাগে এক বিটকয়েন জেনারেট করতে। সো 2 লাখ কিলোওয়াট আওয়ার যদি লাগে এক বিটকয়েন জেনারেট করতে, তার মানে আমাদের জানতে হবে যে বাংলাদেশে 1 ইউনিট কিলোওয়াট আওয়ারের কস্ট কত। বাংলাদেশে আবার কিন্তু প্রোগ্রেসিভ কস্টিং, যে আপনি যত কম ইউজ করবেন দাম যত কম, যত বেশি ইউজ করবেন দাম তত বেশি। সো 1 কিলোওয়াট বিদ্যুতের দাম বাংলাদেশে 4 টাকা 19 পয়সা থেকে শুরু করে 11 টাকা পর্যন্ত যায়। সো যেহেতু 11 টাকা হায়েস্ট এবং সবচেয়ে বেশি বিদ্যুৎ লাগে, আমরা 11 টাকাটাই ধরবো, এখানে কোনো কিপটামি করবো না। তো চিন্তা করেন, 2 লাখ কিলোওয়াট আওয়ার লাগে। 2 লাখ কিলোওয়াট আওয়ারে যদি আমি 11 টাকা করে ধরি, তাহলে এক বিটকয়েন জেনারেট করতে বাংলাদেশে লাগে 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা হলো এক বিটকয়েনের দাম, অর্থাৎ প্রায় $17,500 মতো। মজার বিষয় হলো দামটা কিন্তু অনেক কম, তাও কারণ দাম তো ওখানে $70,000, আর এখানে 17,000 ইলেকট্রিসিটির কস্ট। বাট এর সাথে আবার আপনার আনুষঙ্গিক কষ্ট লাগবে, রিগস কিনতে হবে, ওটারও কিছু কস্ট আছে। সো ওটা কস্ট অ্যাড করে বাংলাদেশের তাও আমি বলবো বেশ কম। ইউএসএতে আবার এর দাম আরও বেশি, কারণ ইউএসএতে কারেন্টের দাম বেশি, ওখানে তো মানুষের টাকা বেশি। তো ওদের ওখানে এক বিটকয়েন মাইন করতেই লাগে প্রায় $80,000-85,000 সমান এক বিটকয়েন। তো মার্কেটের চেয়েও বেশি লাগে। গেস হোয়াট, ইরানে কত লাগে? সো ইরানে তো কত লাগে বোঝার জন্য বুঝতে হবে আপনার, যেটা ইরানের তো প্রচুর তেল, প্রচুর গ্যাস, তেল কারো কাছে বেচতে পারে না। ওরা বেচতে তো পারে হাতে গোনা কিছু দেশের কাছে, যেমন চায়না ওদের কাছ থেকে কিনে। ধরা হয় যে ইরানের প্রায় 90% রিসোর্সই চায়না কিনে, আর কেউ কেনার লোক নেই। ইরানের এক বিটকয়েন মাইন করতে লাগে $1,300। রিমেম্বার, এক বিটকয়েনের দাম কত? $70,000। ইরানের লাগে $1,300। তার মানে এক বিটকয়েন মাইন করে ইরান $68,000 উপর লাভ করে। $68,000 এক বিটকয়েনে। অ্যান্ড দে ডোন্ট ওন একটা বা দুইটা বিটকয়েন, দে ওন বিলিয়ন্স। টু বি স্পেসিফিক 7.7 বিলিয়ন্স। সো কত টাকা ওরা বাঁচাচ্ছে একবার চিন্তা করেন। এ টাকা দিয়ে কী করে? রিমেম্বার, যুদ্ধের আগে একটা বিশাল নিউজ আসছিল যে চায়না থেকে 25টা হিউজ কার্গো বিমান ইরানিয়ান এয়ারস্পেসে প্রবেশ করে, এবং সেই কার্গো বিমান করে কি আছে কেউ জানে না। আমার মতে সেই কার্গো বিমানে ছিল বিভিন্ন ধরনের মিলিটারি ইকুইপমেন্টস, যেটা তাদেরকে এই ওয়ারে সাহায্য করছে। এই টাকা দিয়ে তারা মিলিটারিতে স্পেন্ড করে। আরও কি করে? যখন যুদ্ধ শুরু হলো, হিজবুল্লাহ তাদেরকে সাপোর্ট দিল। হিজবুল্লাহর তো টাকা নেই, ওর দেশের গভর্নমেন্টেরও টাকা নেই।
হিজবুল্লাহকে তো ওরা ডলারে হাতে পে করতে পারবে না। হিজবুল্লাহকে কে চালাচ্ছে? আমরা জানি হিজবুল্লাহর ওয়ান অফ দ্য মেইন ফাইন্যান্সার ইজ ইরান। কীভাবে টাকা দেয়? বিটকয়েনে। হামাস যে এতগুলো রকেট মারল ইসরায়েলে, এই টাকাটা কোথা থেকে আসলো বা কীভাবে তাদের কাছে গেল? বিকজ ইট রিকোয়ার্স আ লট অফ মানি টু প্রডিউস দেম, রাইট? দ্য অ্যান্সার ইজ বিটকয়েন। রিসেন্টলি যে একটা ইউএস ফাইটার জেট তারা ডাউন করলো, এবং অনেক ফাইটার জেট তো রিসেন্টলি ডাউন করতেছে, এটার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম লাগে। দে মেক মিসাইলস বাট দে ডোন্ট মেক সফিস্টিকেটেড এয়ার ডিফেন্স সিস্টেমস। ধরা হচ্ছে যে এই ডাউন করার জন্য স্পেসিফিক 2টা এয়ার ডিফেন্স সিস্টেম তারা পারচেস করতে পারে। একটা হলো রাশিয়ার S-400, যেটা হলো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম। আর যদি কম পয়সা কিনতে চায় তাহলে চাইনিজ HQ-1C। এই টাকাটা ওরা কীভাবে পৌঁছাচ্ছে? দ্য অ্যান্সার ইজ বিটকয়েনের মাধ্যমে। এগেন, চায়না যে তাদের 90% তেল কিনতেছে, এই তেলটা তো 1-2 টাকার তেল না, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলারের তেল। এত টাকা তো হার্ড ক্যাশ কারো কাছেই থাকে না। হাউ আর দে পেইং ইট? দ্য অ্যান্সার ইজ এগেইন থ্রু বিটকয়েন্স। সো চিন্তা করেন, ইউএস একটা দেশকে এমন প্যারা দিছে যে ওর ইকোনমি ধ্বংসের জন্য ওকে সব জায়গা থেকে বাইর করে দিছে, অ্যান্ড দে হ্যাভ ক্রিয়েটেড দেয়ার ওন শ্যাডো ইকোনমি থ্রু আ কারেন্সি যেটার উপরে ইউএসের কোনো কন্ট্রোল নাই। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট বিটকয়েন ডাজ। লেট দ্যাট সিঙ্ক ইন। মজার বছর আরও 2টা ফ্যাক্ট। 2 more countries যারা অনেক বিটকয়েন ওন করে ইন দ্য ওয়ার্ল্ড। 1 is Venezuela, another US sanctioned country. 2 is North Korea, যেটাও US sanctioned country. সো US যাদেরকে আসলে মারতে চাইছে, ইকোনমিক্যালি ভাতে মারতে চাইছে, সবাই তাদের ওয়ে আউট বাইর করছে থ্রু বিটকয়েন্স। আর একটা দেশ আছে যারা প্রচুর বিটকয়েন ওন করে ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ রাশিয়া, যাদেরকে US সুইফট থেকে রিসেন্টলি বের করে দিছে। রাশিয়ার জন্য প্রোডাকশন কস্ট আরও ইন্টারেস্টিং। রাশিয়ার তো তেল আছে, আবার গ্যাসও আছে। আবার যখন আমরা যেটা বললাম যে প্রচুর ইলেকট্রিসিটি লাগে, মেশিন গরম হয়, এসি ছাড়তে হয়, রাশিয়াতে সাইবেরিয়া অঞ্চলে এসিও ছাড়া লাগে না, বিকজ এতই ঠান্ডা। সো ওদের কস্ট আরও কমে আসে, তাদের জন্য কস্ট অনেক কম। সো রাশিয়া ওনস আ লট অফ বিটকয়েন্স অ্যাজ ওয়েল। সো ইফ ইউ আর আস্কিং মি যে এই যে নতুন ওয়ার্ল্ড অর্ডারে যদি if someone tries to block you, how do you come out of it? The answer is invest in bitcoins, and this will save your life. So that is the first part of the video. Second part e আমি আসবো যে বিটকয়েন কেন? There are a lot of cryptocurrencies in the world, right? There is a Tether coin, there is OneCoin, আরও অনেকগুলো কয়েন আছে। বিটকয়েনই কেন? বিকজ বাকি সবগুলো ক্রিপ্টোকারেন্সির কোনো না কোনো ওনার আছে, একটা মানুষ আছে যে ক্রিপ্টোকারেন্সিটা শুরু করছে। বিটকয়েন শুরু করছে যে কে, এটা কেউ জানে না। যে সেইং যে সাতোশি নাগামোটো নামে একটা মানুষ বিটকয়েনটা চালু করেছিল 2008 সালে। বাট এই সাতোশি নাগামোটো যে কে, না সে কোথাও ইন্টারভিউ দিছে, না কাউকে চিনে, না কেউ তাকে চিনে। অবাক না বিষয়টা? সো একটা গোস্ট, এটা কেউ জানে না ইজ ইট দ্য ইন্ডিভিজুয়াল, নাকি গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, নাকি অর্গানাইজেশন, কে এটা করছে কেউ জানে না। সো ইউএস যদি চায়ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে তারা হাত দিতে পারে, যেটা তারা আগেও করেছে, তারা টিথারে করেছে, অন্যান্য জায়গায় করেছে। বিটকয়েনে তারা করতে পারবে না, বিকজ নো ওয়ান রেগুলেটস ইট। বিটকয়েনের পুরো টাকার পাওয়ারটা থাকে মানুষের হাতে, অ্যান্ড দিস ইজ ওয়াই ইট ইজ ডিফারেন্ট কম্পেয়ার টু এনি আদার ক্রিপ্টোকারেন্সিস। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এইসব কান্ট্রি, ভেনেজুয়েলা, রাশিয়া, ইরান, নর্থ কোরিয়া,
দে আর ইনভেস্টিং ইন বিটকয়েন। সো আপনার যদি টাকা থাকে, থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ মাইট ইনভেস্ট ইন বিটকয়েন। ভিডিওর পরের পার্টটায় আসি। আমরা তো জানলাম বিটকয়েন করে, বিটকয়েনের দাম কীরকম, কীভাবে করে। বিটকয়েনের শুরু হলো কীভাবে, এটার একটু জেনে আসি আমরা, কারণ এটাও তো জানতে পারি আমরা। সো এইটাকে বোঝার জন্য আমাদের চলে যেতে হবে ব্যাক ইন 2008। ব্যাক ইন 2008 there was a huge recession, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে গ্লোবালি বড় বড় কান্ট্রি ইউএসএ এবং ইউকেতে বিশাল বড় একটা রিসেশন হয়েছিল এবং প্রচুর মানুষ প্যারা খাইছিল। বড় বড় কোম্পানি, লেমন ব্রাদার্সের মতো একটা হিউজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওয়েন ব্যাংক্রাপ্ট। জিএম ব্যাংক্রাপ্ট হয়েছিল, জেনারেল মোটর, যারাকে পরে বেল আউট করছিল গভর্নমেন্ট ইটসেলফ। সো এটা কীভাবে হয়েছিল, এটা বোঝার জন্য বুঝতে হবে যে কী করেছিল ওই সময়কার ব্যাংকরা, যেটার কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। সো ইন 2008 হওয়ার পিছে একটু আগে যেতে হবে, কয়েকদিন আগে, কয়েক বছর আগে। তো ওরা মানুষ তো কী করে, ব্যাংক কী করে, ব্যাংক হলো মানুষকে লোন দেয়, সেই লোনের টাকা মানুষ ব্যাংককে শোধ করে এবং আলটিমেটলি ব্যাংক ওটা লাভ্যাংশ রাখে, এবং লাভ্যাংশ রাখে যে টাকাগুলো যারা আর কি জামানো হিসেবে তাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেয় একটা সাধারণ পার্ট হিসেবে। ব্যাংকের একটা কমিশন প্রতিনিধি পার্কার হিসেবে কাজ করে, পাইকার হিসেবে কাজ করে, কমিশন নেয় ওরা। তো ওরা দেখলো যে দের আর লট অফ লোনস। আমি যদি একটা মানুষকে এডুকেশন লোন দিই এবং সে ডিসিশন নেয় যে আমি আর পড়ালেখা করবো না, ও তো টাকা ফেরত দিতে পারবে না, আমার লস। আমি যদি একটা মানুষের কার লোন দিই, সে গাড়ি কিনলো এবং টাকা ফেরত দিতে পারলো না, আমি গাড়ি জব্দ করে নিলাম, কিন্তু গাড়ির তো ডেপ্রিসিয়েশন ভ্যালু আছে। সো গাড়ির যদি ডেপ্রিসিয়েশন ভ্যালু থাকে, তার মানে যে দামে নিচ্ছে সে দামে বিক্রি করতে পারবো না, সো আমার টাকা কম হয়ে আসতেছে। তারা খুঁজে বের করলো যে আমি তো এবার একটা আলাদিনের চেরাগ পাইছি। দ্য আলাদিনের চেরাগের নাম ওয়াজ হোম লোনস। এই হোম লোনে কী হয় যে আপনি একটা মানুষকে টাকা দিলেন, সে বাড়ি কিনলো, এবং এই টাইপের অ্যাসেটের বাড়ি কিনলে সুবিধা যেটা, যে বাড়ির দাম তো সহজে কমে না। সো ব্যাংক যে কোনো সময় বাড়ি যদি সে টাকা না দিতে পারে, ব্যাংক নিয়ে নিল বাড়ি ফেরত, আলটিমেটলি ব্যাংক যেত আরেকজনের কাছে এবং টাকাটা উঠে আসলো, কারণ বাড়ির তো দাম কমতেছে না। এই আইডিয়াটাকে তারা এক্সপ্লয়েট করলো। এক্সপ্লয়েট করে তারা করলো কি, যদু মধু কদু যারে পারে লোন, সো যে ডিজার্ভিং তাকেও লোন দিল, যে ডিজার্ভিং না, যার ইনকাম নাই ওরকম, তাকেও লোন দিল। এখন তাদের কাছে তো টাকা ফাইনাইট, টাকা তো ইনফাইনাইট না, মানে হাজার কোটি সব, মানে যত ইচ্ছা তো টাকা নাই, যতই আমি টাকা ইয়ে করি টাকা তো ইনাফ না মানে। তো কী করলো ওরা যেটা করলো, ওরা বন্ড ইস্যু করা শুরু করলো। বন্ডটা কি, বন্ডটা সোজা ভাষায় যদি আমি বুঝাই, এরকম ব্যাপারটা মানে এতটা ইজি না, বাট আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো ব্যাংক বিজনেসের কাছে গেল, বিজনেসের কাছে যাই বললো, ভাই তোমার কাছে তো টাকা পড়ে আছে, তুমি আমারে 1 লাখ টাকা দাও। আমি যেটা করব, আমি তোমারে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেবো, আবার 5 বছর পরে তোমাকে আমি 1 লাখ টাকা ফেরত দিয়ে দেবো। তো বড় বড় ব্যবসায়ীদের চিন্তা করলে তো ভালো ডিল, আমি আমার টাকাও ফেরত পাইতেছি, আবার মাসে মাসে 10,000 টাকা পাচ্ছি, তো ড্রাইভারের বেতন হয়ে যাচ্ছে আমার। তো বড় বড় বিজনেসম্যান ওখানে ইনভেস্ট করা শুরু করলো। কিন্তু ওই যে বললাম, যদু মধু কদু যার ইচ্ছা আমি লোন দিলাম। সো ওখানে কয়েকজন থাকলো ইফতি, যার আসলে টাকা নেই, সে টাকা ফেরত দিতে পারবে না। সো এরকম অনেক মানুষ ডিফল্ট করা শুরু করলো। এই ডিফল্ট করা যখন শুরু করলো, তখন ব্যাংক আস্তে আস্তে ডিফল্ট, এই ব্যবসায়ীদের কাছে টাকা নিছিল, ব্যবসায়ীরা বললো আমাদের টাকা দাও। ব্যাংক বললো, ভাই আমি তো প্রবলেমে আছি, আমি তো এই মুহূর্তে দিতে পারতেছি না, কী করা যেতে পারে? তখন এই ব্যবসায়ীগুলা, যেহেতু তাদের কাছে টাকা আসতেছে না, তারা তাদের ইন্টারনাল রিসোর্স থেকে টাকা পয়সা কমানো শুরু করলো। কী হলো, তাদের যে কোম্পানিতে যে মানুষজন কাজ করতো, অর্থাৎ যে খেটে খাওয়া মানুষগুলো আসলে লোন ডিজার্ভ করতো এবং খেটে তার টাকা পরিশোধ করতে পারতো, তারা জব হারাইলো। তারা জব হারানোর ফলে আরও কম মানুষ লোন টাকা জমা ফেরত দিতে পারলো।
সো একটা লুপ ক্রিয়েট হইলো, ব্যাংক ওদের কাছে বড় করলো, বড় করে ভুল মানুষকে দিল, ভুল মানুষ টাকা ফেরত দিল না, এই জন্য যাদের কাছে বড় করে তারা টাকা বেরোলো না, তারা টাকা না পাওয়াতে সাধারণ মানুষের কাছে টাকা গেল না, আলটিমেটলি একটা ম্যাসাকার অবস্থা, পুরা বাবলটা বাস্ট করলো, বড় বড় কোম্পানি মারা গেল। ঠিক এই সময় এই যে গোস্ট ক্যারেক্টারটা বললাম, সে ঠিক করলো যে আমি একটা কারেন্সি তৈরি করব, যেটা হবে জনগণের কারেন্সি, যেটা ভ্যালু করবে জনগণ দেমসেলভস। আরেকটা মজার বিষয় হলো, গভর্নমেন্টের ব্যবসায়ীরা, গভর্নমেন্ট তো চাইলেই টাকা ছাপাইতে পারে। গভর্নমেন্ট টাকা ছাপানোর ফলে কী হয়, আপনার আজকে টাকা দরকার, সে 10,000 টাকা বেশি ছাপাইলো, এই 10,000 টাকার মান কমে গেল, ইনফ্লেশন হলো। হিতোচি নাগামোটো যেটা ডিসিশন নিল যে আমি এটা করব না, আমি টাকার অ্যামাউন্টটা লিমিট করে দেব। দ্য অ্যামাউন্ট ইজ 21 মিলিয়ন বিটকয়েন্স। সো ওয়ার্ল্ডে হায়েস্ট 21 মিলিয়ন বিটকয়েনই থাকবে, এর বেশিও কখনো যাবে না, এর কমও কখনো যাবে না। এখন বিটকয়েনটা কীভাবে আমি পাইতে পারি, এটাও আমি একটু সোজাভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ইটস আ লং ভিডিও, বাট আমি সোজাভাবে বোঝানোর চেষ্টা করতেছি। বিটকয়েনটাকে আপনাকে পাওয়ার জন্য আপনাকে ও ঠিক করলো যে তুমি এটা যেটা করতে হবে, তোমাকে প্রতি 10 মিনিট পর পর একটা ব্লক জেনারেট হবে। এই ব্লকটাকে এরপর ব্লকটা একটা চেনের সাথে অ্যাড হবে, এই জন্য একটা ব্লক চেন বলা হয়। সো এই ব্লকটা চেনে অ্যাড হওয়ার পরে তুমি ব্লকটাকে পারচেস করতে পারবা। এটা করার জন্য কি করতে হবে, যদি পারচেস করতে দেয় সবাই পারচেস করতে পারবে, তখন তার লাভ থাকবে না। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি যে লাখ লাখ মানুষ পরীক্ষা দেয়, সিট তো 1000। তো কী করতে হয়, লাখ লাখ মানুষের জন্য খুব কঠিন একটা কোয়েশ্চেন করতে হয়, জানি রাইট ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করতে পারে, সিম্পলি পুট। তো সে একটা খুব কমপ্লেক্স একটা প্রসেস ক্রিয়েট করলো যে এই ব্লক চেন থেকে ব্লকটা পাওয়ার জন্য তোমাকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। কিন্তু এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা কিন্তু এই বাসায় বসে হাতে কলমে অঙ্ক করে বা কম্পিউটারে বসে করলে হবে না, এটার জন্য ইউনিট বিগ মেশিনস। এই বিগ মেশিনসগুলা would do the computing for you, and based on that computing you would own certain amount of bitcoins. So processটা বুঝেন, পাওয়ার জন্য you need to invest in energy, you need to invest in machines, and then you will get something out of it. And the overall number is 21 million only, so there is no chance of inflation. So বিটকয়েনের টাকাটা ভ্যালুটা কে মেনটেন করে, দ্য ওনার দেমসেলভস, নো ওয়ান, ইটস নট রেগুলেটেড। কেউ চাইলে এটাতে হাত দিতে পারবে না, কোনো গভর্নমেন্ট চাইলেও এটা আটকাতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অল দিস কান্ট্রিজ অ্যান্ড আ লট অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বিগ ইন্ডিভিজুয়ালস যারা আসলে ফাইন্যান্স বুঝে, যারা ওয়ার্ল্ড ইকোনমিক বুঝে, যারা ওয়ার্ল্ড অর্ডার বুঝে, they are the primary investors of bitcoins. So আমরা কি বুঝতে পারি, necessity is the mother of all inventions. US created the necessity for these countries, and they found out the solution through the blessing of bitcoins. Some say gold is God's money and bitcoin is people's money. ইরান অ্যান্ড অল দিস কান্ট্রিজ, যাদেরকে রোগ কান্ট্রিজ বলা হয়, রোগ কান্ট্রিজ তো বলেই হলো এইসব অ্যালায়েন্সরা, তাদেরকে তুমি সব ধরনের প্যারা দেওয়ার ফলেও তারা একটা ওয়ে আউট বাইর করছে, টু এনশিওর তাদের সিটিজেনরা খায় এবং সিটিজেনরা ভালো করে থাকে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট বিটকয়েন ডাজ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট দিস পিপল আর লিভিং উইথ। এখন দেখবেন ট্রাম্প বলতেছে আমি যদি এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এবং ইলেকট্রিসিটি জেনারেশন প্ল্যান্টে আঘাত করব, এর রিজন হলো ট্রাম্প ওদের ইকোনমির উপর কোনো কিছু কন্ট্রোল করতে পারে না, অ্যান্ড ওরা ইকোনমিতে সাস্টেইন করতেছেই অনলি বিকজ অফ দিস চিপ
অ্যান এফিশিয়েন্ট ন্যাচারাল রিসোর্স, যেটাকে ওরা কনভার্ট করতেছে কারেন্টে, এবং কারেন্টকে ওরা ডলারে কনভার্ট করতেছে। সো দ্য অনলি ওয়ে তারা হার্ট করতে পারে এই রোগ গভর্নমেন্টকে ওদের মতে, সো আই এম টকিং অ্যাবাউট দ্য পার্সপেক্টিভ অফ দোজ পিপল, রাইট? সো নট মাই পার্সপেক্টিভ, দেয়ার পার্সপেক্টিভ। সো ওরা যখন একটা পাওয়ার প্ল্যান্ট বোম করে, দে ডোন্ট থিঙ্ক যে মানুষ সাফার করবে, দে ডোন্ট থিঙ্ক যে এত কোটি কোটি মানুষ অন্ধকারে বসবাস করবে, দে ডোন্ট থিঙ্ক যে হসপিটালে বাচ্চা হয়তো মারা যাবে কারণ চিকিৎসার জন্য লাইট থাকবে না। দে থিঙ্ক এই মাধ্যমে ওরা টাকা পাবে না, যেটার মাধ্যমে ওরা ইকুইপমেন্ট কিনতে পারবে না টু মেক মোর মিসাইলস, এবং ওর ফলে মিসাইলগুলো আমার দেশে মারতে পারবে না, আমার জন্য বেটার হবে। অ্যান্ড দিস ইজ ওয়াই দে ওয়ান্ট টু বম্ব দ্য ইনফ্রাস্ট্রাকচার, the power plants. That's it. That's the video today. Thanks for holding on. I hope you enjoyed it. Thank you.